যে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে রাখা অবস্থায় যেন এই ধর্ষণ হত্যার বিচারগুলো করা হয়। বর্তমানে এক আসামি আটক থাকলেও বাকি 4 আসামি এখনো জামিনে। আমি প্রথম অবস্থায় আপনি ঠিকই বলেছেন, আমি বিচার চাইনি। আমার একটা ছেলে ভিতরে না, আমার অনেক কষ্ট না। আসসালামু আলাইকুম দর্শক, রামিসার রায় বারবার পিছিয়ে যাওয়ায় হঠাৎ করে কি করে ফেললেন রামিসার বাবা। প্রিয় দর্শক, সব বাবাই চায় যে মেয়ে হোক আর ছেলে হোক, এই তাদের যে এই ঘটনাগুলো ঘটে এটার সুষ্ঠু তদন্ত চায়, তারা ঠিক মতো এটার জবাব দিতে চায়। কিন্তু বারবার কিন্তু এই সোহেল রানার ফাঁসির যে ঘটনাটি সেটি কিন্তু পিছিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবো, তার আগে অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। কথা বলবো না, চলুন আগে ভিডিওটি দেখে আসি। আমার একটা ছেলে ভিতরে না, আমার অনেক কষ্ট না। ভিতরে খাবার দিছি, ভেতরে ফুল দিয়েছে, শুনতে ভালোই লাগছে, সুন্দর হচ্ছে। এখন আসছি আমার হাজবেন্ডের দেখা করার জন্য। 10টা বাজে আসছি, পছন্দের খাবার আনছি, পোলাও, মাংস, পিঠা। ছেলে কান্না করে বাবারে দেখলে, বাবা ভিতর থেকে কান্না করতেছি। আমি আসছি আমার ছেলের খাবার দেওয়ার জন্য। ছেলে চাইছে ভর্তা, একটু আচার, 4 রকমের ভর্তা আনছে আর আচার আনছে, আর কোনো খাবার চাই নাই। মাংস টাংস এগুলো কিচ্ছু চাই নাই। ছেলে চাও তখন কেমন লাগে নিজে তো বুঝতে পারছো, অনেক খারাপ লাগে। একটা পূজা আসছে আজকে 8 বছর ধরে, এখানে 8 বছর ধরে মিস করি, অনেক মিস করি। পূজার মধ্যে দেই খাবার টাবার, এমনি দিলে দেই, আর কাপড় চোপড় দিয়ে যাই। এখনো দেখে আসলাম, সাক্ষাৎ করলাম, কি করবো ধরতে পারি না, শুতেও পারি না। একটু 1 মাস আমার ছেলে আর বাস্তি জামাই নিয়ে আসি, পোলাও, গরু মাংস আর সেমাই, শুকনা সেমাই আর কি, আর রুটি বানায় নিয়ে আসি, চালের রুটি। ভালো হচ্ছে, খাবার নিয়ে আসি, বাচ্চারা দিছি, বাচ্চারা যদি খায় তো মায়ের মনে শান্ত নয়। ওখানে তো মনে করুন ভিতরে কি খায় না খায় আর আমরা তো দেখি না। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। একটা মা সন্তান হারাইলে কেমন লাগে বলুন তো। এই যে ছেলে কালকে ঈদ গেল, ছেলে কোরবান মাংস খাইতে পারেনি, এই জন্য মাও তো খাইনি। এই জন্য এখানে না হপায় মুখে দিলাম। ভাগ্নের ছেলের নাতি, ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি। দেখা করলে খারাপ লাগবে মানে আমার ভালো লাগবে, কিন্তু আবার কষ্টটা মনের ভেতরে থাকবে। কি আছে ভিতরে, কি আছে? ভাই, বড় ভাই, এই আনছি গরুর মাংস, ডিম, আবার আপনার পোলাও, সাদা ভাত। এখন একটু ভালো লাগতেছে দেখা, তো ঈদের পরে জেলের ভিতরে দেখা বুঝে নিত, অনেক খারাপ লাগতেছে বাবার জন্য। কেমন লাগছে একটু বলেন তো, কাছ থেকে তো দেখতে পারলেন। ভালো লাগছে। আমার স্বামীরে 2 বছর ধরে মেরে জেলখানা আমি আটকায় রাখছি। ঈদের দ্বিতীয় দিন বন্দীদের বেশিরভাগই পরিবারের খাবার নিয়ে আসছে, আর এই খাবারটার অনুভূতি অন্যরকম। কারোর মায়ের হাতের রান্না, কারোর বোনের হাতের, কারোর স্ত্রীর হাতের। তাদের সেই অনুভূতিটাকে ওইভাবে মূল্যায়ন করেই আমরা যাতে স্বল্প সময়ে তাদের নিকট পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মূলত কাশিমপুর কারাগারটা হলো এমন একটা জায়গা, এবং এমন ধরনের বন্দীরা আছে, বাংলাদেশের সকল প্রান্তের বন্দীরাই এখানে আছে। তো তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তাদের স্বাভাবিকভাবেই যদি দূরত্ব বেশি হয় তাহলে রাস্তায়ও কষ্ট একটু বেশিই হয়। ওনারা এসে যাতে একটা ভালো পরিবেশ পায়, একটু স্বস্তি পায়, সেটার জন্য আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছি। যেমন আসার সাথে সাথে তাদেরকে ফুল দিয়ে রিসিপশন, তারপরে শরবত, ঠান্ডা পানি, স্যালাইনের পানি এবং বিভিন্ন ধরনের নাস্তা, বিশেষ করে পায়েস, তারপরে বিভিন্ন কালারের মিষ্টি, বাতাসা, মুড়ি, মুড়কি, ভ্যারাইটিস আইটেম রেখেছি, যে যাতে এসে একটু মুখে তাদের হাসি ফোটে, এবং বাচ্চারাও যাতে বঞ্চিত না হয়। বাচ্চাদের জন্য বিশেষ বেলুনের ব্যবস্থা রেখেছি। দেখবেন যে অনেক বাচ্চার হাতে বেলুন নিয়ে খেলে বেড়াচ্ছে, তো বাচ্চাদেরকেও আমরা এন্টারটেইন করার চেষ্টা করেছি। চেকিং রেখেছি 2টা পর্যায়ে। একটা, যেই দর্শনার্থী নিয়ে আসছে তার পরিবারের লোক, সে কিন্তু আমাদের সামনেই সকল প্যাকেট খুলে একদম স্বচ্ছ পলিথিনে খাবারটা ভরে দিচ্ছে, এবং দেখছেন যে প্রতি টেবিলেই কতগুলো করে চামিচ আছে। তারা নিজেরাই আমাদের সামনে ওটা খেয়ে আমাদেরকে দেখাচ্ছে যে এটার ভিতরে কোনো রকম অবৈধ কোনো কিছু থাকলে নিশ্চয় সে খেত না। ওনার চেকিংয়ের পরে আমরা লিস্ট করছি, লিস্ট করার পরে তারপরে আমাদের টিম সেটা চেক করছে। চেক করার পরে সেটা ভিতরে যাচ্ছে, ভিতরে যাওয়ার পরে কিন্তু আরেকবার ওইটা চেকিং হবে। চেষ্টা করেছিল গণঅভ্যুত্থানের, আপনারা হয়তো ভালো ইতিহাসটাই জানেন, হাসনাত এবং সার্জিসের নোংরা ইতিহাস জানেন না। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি।
সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে। 5 আগস্ট কিভাবে হলো সেইটাও জানতো না হাসনাত এবং সার্জিস। শহীদ উসমান হাদি ভাই এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করে গিয়েছিল। আজকে আপনারাই তো উসমান হাদিকে ব্যাপকভাবে ধারণ করছেন, তাহলে উসমান হাদি আপনাদেরকে দুর্নীতিবাজ বলে গেছে কেন? আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল, কেন বলছে? আপনাদের কারণে। একটি অডিও ভিডিও আমি প্রকাশ করেছি, সেখানে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য রয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন কিভাবে শেখ হাসিনার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি বারবার বলছেন যে আমি কখনোই কনফ্রন্টেশনে যাইনি, আমি সবসময় চেষ্টা করেছি যাতে করে কোনোভাবেই এই ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তার মানে কি? তার মানে এই হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ সেটি জানে। আসিফ মাহমুদ যে বই লিখেছেন সেই বইয়ে একটু খেয়াল করবেন, সেখানে তিনি পুরোটা লেখেন নাই। আমি পরবর্তীতে আসিফ মাহমুদকে প্রশ্ন করেছি, তোমার বই তো সেই একপাক্ষিক বই হয়ে গেছে, তুমি তো পুরো ইতিহাস লেখো নাই। তিনি বলছেন যে ভাই যতটা পেরেছি লিখেছি। দেখেন, একজন উপদেষ্টা 7 আগস্ট রাত 2টার সময় আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করে নাই, এই প্রমাণ তারা করুক। আমি প্রমাণ হিসেবে সেই অডিও আমার ফেসবুক প্রোফাইলে ছেড়ে দিয়েছি। সে প্রমাণ করুক যে সে জুলাইয়ের পক্ষে ছিল। সেই 3 আগস্ট যেদিন ঐতিহাসিক 1 দফার ঘোষণা দেয়া হবে, এই 1 দফার যে ঘোষণা দেয়া হবে এটা জানতো না হাসনাত এবং সার্জিস। 5 আগস্ট কিভাবে হলো সেইটাও জানতো না হাসনাত এবং সার্জিস। মূলত পলিসি মেকিং থেকে, পলিসি সিদ্ধান্ত থেকে এই 2 জন মির্জাফরকে এনসিপি নেতৃবৃন্দ বর্তমানে যারা রয়েছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদেরকে দূরে রেখেছিল। এমনকি 3 আগস্ট যাতে করে হাসিনাকে রক্ষার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য এই হাসনাত এবং সার্জিসকে তাদেরকে প্রতিহত করার জন্য নেতৃবৃন্দ প্রস্তুত ছিল। এতটুকু আমি বললাম। আমি আসিফ মাহমুদকে বলবো, যেমনিভাবে 71-এর পরে একটা ভুয়া ইতিহাস আমরা জেনে বড় হয়েছি, ঠিক একইভাবে 24-এর একটি ভুয়া ইতিহাস আপনি রচনা করেছেন। আপনার সৎ সাহস থাকলে আপনি পুরো ইতিহাস রচনা করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, নাহিদ ইসলাম যেদিন প্রকৃত ইতিহাসের বই লিখবে সেদিন তার বইয়ে উল্লেখ থাকবে হাসনাত এবং সার্জিস জাতির সাথে বেইমানি করেছে। গণঅভ্যুত্থানের আপনারা হয়তো ভালো ইতিহাসটাই জানেন, হাসনাত এবং সার্জিসের নোংরা ইতিহাস জানেন না। আমাদের শহীদ উসমান হাদি ভাই এনসিপি 3টা অপরাধ চিহ্নিত করে গিয়েছিল। প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ, এনসিপি সেই আওয়ামী লীগের মতন 24কে কুক্ষিগত করেছে, যেমনি ভাবে আওয়ামী লীগ 71-এর ইতিহাসকে কুক্ষিগত করেছিল। এনসিপির অপরাধ, তারা দুর্নীতিতে জড়িয়েছে। এনসিপির অপরাধ, তারা জুলাই ঐক্য বিনষ্ট করেছে। এই কথাগুলো তো আমার না। আজকে আপনারাই তো উসমান হাদিকে ব্যাপকভাবে ধারণ করছেন, তাহলে উসমান হাদি আপনাদেরকে দুর্নীতিবাজ বলে গেছে। যে ছেলেগুলো খাইতে পারতো না, পড়তে পারতো না, আমরা মেস ভাড়া দিয়েছি, নুরুল হক নূর, আমি সহ আমরা মেস ভাড়া ম্যানেজ করে দিয়েছি। সেই ছেলেগুলো আজকে প্রাডো গাড়িতে চড়ে, সেই ছেলেগুলো আজকে দামি দামি গাড়িতে চড়ে। আজকে তাদের পোশাক আশাকের পরিবর্তন দেখেন, আজকে তারা বিলাসবহুল বাড়ি ভাড়া নিয়ে থাকে। আজকে শহীদুদ্দিন চৌধুরী, তাকে নিয়ে প্রশ্ন করছে। আমি আপনাদেরকে নিয়ে প্রশ্ন করছি, আয়ের উৎস কি করেন আপনারা বলেন? আমরা 2018 সাল থেকে এখনো পর্যন্ত রাজনীতি করি, একজন বলতে পারবে না যে আমরা চাঁদাবাজি করেছি, লুটপাট করেছি, তদবির বাণিজ্য করেছি। আর আপনারা কি করেছেন?